দেখুন, অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন বিধায়কের সই করা চিঠি নিয়ে ৩০-৩৫ জন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক বিধানসভায় হাজির হয়েছেন স্পিকারের কাছে। তাঁদের দাবি খুব স্পষ্ট যে তারাই আসল তৃণমূল, তাদেরকেই তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দিক বিধানসভা। অন্যদিকে প্রায় একই সময়ে তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে দলের যত সংগঠন ছিল, মহিলা সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, প্রতিটি সংগঠনকে ভেঙে দেওয়া হলো, সব কমিটি ডিসলভ করে দেওয়া হলো। এগুলো সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলী, কিন্তু আজ আপনাদের সামনে আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনো বিশ্লেষণ করতে বসিনি। দেখুন, আজকে আমি মুখ্যত একটা আবেদন আপনাদের সামনে রাখতে এসেছি। রাজনীতিতে অনেক কিছু ঘটবে, ভবিষ্যতেও ঘটবে। এর কিছু ফল আমাদের ভুগতে হয়, কিছু প্রভাব সমাজের ওপর পড়ে, কিন্তু এমন কিছু ঘটনা যার প্রভাব সুদূর প্রসারী, এমন কিছু অপরাধ যা শুধুমাত্র আর্থিক অপরাধের যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক নৈতিক অপরাধ যা সামনে আসছে এবং রাজ্যের ভূতপূর্ব শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা কাঠগড়ায় উঠছেন। এরপর এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এমন একটা সিচুয়েশন যেখানে মনে হচ্ছে আমজনতার ভেতর থেকে একটা প্রবল প্রতিরোধ এবং বর্তমান সরকারের কাছে একটা অত্যন্ত কড়া ভাষায় দাবি করার সময় এটা, যে যারা এই সামাজিক নৈতিক অপরাধের কুশীলব, তাদের একটাও যেন, এক পিসও যেন বেঁচে না যায়। তাদের প্রপার শাস্তি হবে, চিহ্নিত হবে, সঠিক তদন্ত হবে এবং তাদের প্রপার শাস্তি হবে। আপনারা বোধহয় আন্দাজ করেছেন আমি অবশ্যই সুরেন্দ্রনাথ কলেজের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কথা বলছি। দেখুন, 2 বান্ডিল টাকা বা 2 বাক্স টাকা সেখান থেকে পাওয়া গেছে ইউনিয়ন রুমের ভেতর থেকে, তাও উইয়ে কেটে নষ্ট করেছে সেই টাকা। এত পরিমাণ জমা হয়েছিল যে এই টাকা হয়তো ভুলেই গেছে লোকে, এরা রেখে, যারা এই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এটা আর্থিক দুর্নীতি। এই পর্যন্ত এই ছবি আমরা এত দেখেছি যে এগুলো এখন আমাদের অবাক করে না। কিন্তু কলেজের ভেতরে রীতিমতো বেডরুম, তার সঙ্গে টয়লেট, বলা হচ্ছে সেখানে মেসেজ করা হতো, মেসেজ পার্লার চলতো। মানে দিস ইজ সামথিং উই জাস্ট ক্যানট ইমাজিন। ভাবা যায় না কলকাতায়, শিয়ালদায়, সুরেন্দ্রনাথের মতো একটা কলেজে এই ধরনের কথা শুনতে হবে আমাদের। মানে কলুষ গ্লানি কতটা গ্রাস করেছিল এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, কতটা। আর যারা এটা করেছিল তারা এতটা ডেসপারেট ছিল, কলেজের মধ্যে এইসব করতে তারা ভাবেনি। দুনিয়া পড়েছিল বাইরে, দুনিয়া পড়েছিল। টাকা আছে, তুমি এইসব করবে, তার জন্য গোটা দুনিয়া পড়েছিল বাইরে। কলেজের ভেতরে করতে হয়েছে। কসবাই ল কলেজে যখন ধর্ষণের অভিযোগ উঠেছিল, তখন এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল যে কলেজগুলোতে যা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার বাইরে, ইমাজিনেশনের বাইরে। এবার সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে যে ফেসিলিটি আমরা দেখলাম, বাইরে থেকে সেখানে লোকজন নিয়ে আসা হতো। সুরেন্দ্রনাথ কলেজে এতগুলো বছর বাঙালি মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে মেয়েরা পড়েছে, তারা নিরাপদ ছিল? সন্দেহ হবে না এই ছবি দেখার পরে। দেখুন, অষ্টাদশ শতকের বাংলা খুব এই ধরনের কলুষিত বাংলা ছিল, তার যেটুকু বিবরণ পাওয়া যায়। এই ইংরেজের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারি প্রথা, আর জমিদাররা বিপুল পরিমাণ টাকা, গরিব শোষণ করা টাকা তারা কলকাতায় বসে পেত, সেই টাকা তারা খরচা করত এই ধরনের ফুর্তির পিছনে, এবং সেখানে কোনো সামাজিক নিয়ম নীতির বালাই ছিল না। কিন্তু আজকে এই বাংলায় 21 শতাব্দীতে বসে আমাদের এইসব দেখতে হচ্ছে। কলকাতা শহরের মধ্যে কসবা ল কলেজের বিতর্ক কয়েক গুণ বেড়ে গিয়েছে সুরেন্দ্রনাথ কলেজের এই ছবি সামনে আসার পর। আমার তো মনে হয়, যদি আমাদের পরিবারের কেউ, আমাদের বন্ধু বান্ধবদের কেউ
এই সময় কলেজে পড়া কোনো ছাত্রী যদি কোনো এই ধরনের অনৈতিকতার শিকার হয়ে থাকেন, তাদের আজ সরাসরি এসে অভিযোগ করা দরকার। অভিযোগ করতে আমি তাদের বলছি, অনুরোধ করছি যে আপনারা বেরিয়ে এসে অভিযোগ করুন, চিহ্নিত করুন, অপরাধীদের দেখিয়ে দিন, যাতে তাদের প্রপার শাস্তি দেওয়া যায়। বাংলায় দুনিয়ার সব থেকে বড় মিটু আন্দোলন হোক, না হলে যারাই অপরাধ করেছে তারা চিহ্নিত হবে না। তারা এখনো এভাবেই নিশ্চিন্ত আছে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, আঙুল তুলবে না, কেই বা বলতে যাবে যে আমি নিগৃহীত হয়েছিলাম। শুধু এই প্রিভিলেজটা তারা পাবে, এই আশাতে কিন্তু তারা এখনো নিশ্চিন্ত আছে। আমি চাই যারা অত্যাচারিত হয়েছেন, যাদের ওপর এই ধরনের নিপীড়ন ঘটেছে, তারা পরিষ্কার করে বলুন। দরকার হলে সরকার আলাদা একটা কমপ্লেন সেন্টার তৈরি করুন। আজকে যত আর্থিক দুর্নীতি আসছে বা অন্য যে ধরনের দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি, জোর করে বাড়ি দখল, জমি দখল, সরকারি জায়গা দখল, সিআইডিতে সিট তৈরি হচ্ছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এত বড় ঘটনা সামনে আসার পর কেন সিট তৈরি হবে না? কেন সরকার, অনেক কেপেবল লেডি অফিসার আছেন পুলিশের অফিসার তো কম পড়ছে না এত তাড়াতাড়ি, তাদেরকে দিয়ে সিট তৈরি করুন, একটা জায়গা তৈরি করুন। দরকার হলে সেখানে আমাদের মন্ত্রিসভায় যে মহিলারা আছেন তাদের, সেই সমস্ত মন্ত্রীদের রাখা হোক, যেখানে বলা হবে যে অকপটে আসুন, যদি আপনার কোনো এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে, আপনি জমা দিন, আপনার নাম প্রকাশ করা হবে না, সরকার ব্যবস্থা নেবে। আমার তো মনে হয় এটা সেই সময়, এটা এক্ষুনি করা দরকার। দেখুন, 2 বাক্স ভর্তি টাকা, ট্রলি ভর্তি টাকা, সেগুলো উইতে খেয়েছে। এই টাকা বলা হচ্ছে অ্যাডমিশনের সময় অনৈতিকভাবে নেওয়া টাকা। আপনাদের হয়তো মনে আছে যে 14 সাল পার্থবাবু বোধহয় তখন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়, তখন থেকে আলোচনা হচ্ছে যে একটা ইউনিফাইড অ্যাডমিশন সিস্টেম তৈরি হবে। সমস্ত সরকারি কলেজের এক ওয়েবসাইট থেকে অ্যাডমিশন নেওয়া যাবে, ট্রান্সপারেন্ট অ্যাডমিশন হবে, সবাই অ্যাপ্লাই করবে অনলাইন, এবং অনলাইনে যার যে যোগ্যতা সেই অনুযায়ী তাকে সিট অ্যালট করা হবে, ইত্যাদি ইত্যাদি। কত বছর লেগেছিল এই ইউনিফাইড অ্যাডমিশন সিস্টেম চালু করতে? পার্থবাবুর বিরুদ্ধে বিতর্ক হলো, তিনি সরে গেলেন, চলে গেলেন শিল্প বাণিজ্য দপ্তরে, সেখানে ব্রাত্য বসু ফেরত এলেন। সম্ভবত ব্রাত্য বসুর সময় থেকেই প্রাথমিকভাবে শুরু হয়েছিল, পরের বার ব্রাত্য বসু ফেরত এলেন, তারও বোধহয় কয়েক বছর পর শেষ পর্যন্ত এই ইউনিফাইড অ্যাডমিশন সিস্টেম চালু হলো। তার আগে পর্যন্ত অ্যাডমিশন মানেই ইউনিয়নের টাকা তোলার গল্প। কলেজে নির্বাচন বন্ধ হয়ে গেল, নির্বাচিত ইউনিয়ন থাকার কোনো বিষয় ছিল না, মানে একেবারে মগের মুলুক করে ফেলা হয়েছিল কলেজগুলোকে। কিন্তু আমি আবার বলছি, এই আর্থিক দুর্নীতি ওখানে যে ছিল, এটা ওপেন সিক্রেট। এটা নিয়ে অনেকেই জানতেন, অনেকেই মুখ খোলেননি, কিন্তু যে ছবি আজকে সুরেন্দ্রনাথ কলেজের 5 তলায় দেখা যাচ্ছে, এইটা ওপেন সিক্রেট ছিল না। কসবা ল কলেজের পরে এই বিতর্কটা সামনে এসেছিল, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের এই ছবি দেখার পর বোঝা যাচ্ছিল যে কসবা ল কলেজ ওয়াজ নট অ্যান এক্সেপশন। একটা জায়গায় হয়েছে এরকম, মানে এই নয় যে রাজ্যের সব কলেজে এরকম হয়। এই কথা তখন যারা বলেছিলেন, আজকে তারা ভাবছেন কিভাবে তাদের সেই সময়ের স্টেটমেন্টকে কভার করবেন। দেখুন, এই যে বিপুল দুর্নীতি, যেটা সম্পূর্ণভাবে শুধুমাত্র আর্থিক নয়, সামাজিক এবং নৈতিক দুর্নীতির লেভেলে চলে গিয়েছে, এরপরে না, এই যে দলটা 15 বছর শাসন করেছে, এই দলটাকে রাজনৈতিক দল হিসেবে কনসিডার করা যায় না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই যে বিধানসভায় 58 জন বিধায়ক আলাদা করে সই করে জমা দিচ্ছেন রেজলিউশন যে আমরাই আসল তৃণমূল, আমাদেরকেই স্বীকৃতি দিক। আমার তো মনে হচ্ছে এই গোটা বিষয়টাই নাটক। তৃণমূল কংগ্রেসের কুশীলবরা জানে যে বিশাল পরিমাণ আর্থিক দুর্নীতি, ছেড়ে দিন, সামাজিক এবং নৈতিক দুর্নীতির ছবি সামনে আসছে, মানুষের নজর থেকে এরা অনেক নিচে পড়ে যাবে। সেই তৃণমূলকে আর রাজনৈতিক দল হিসেবে সামনে আনাই যাবে না। লোকে তো এতদিন পচা ডিম ছুঁড়েছে, এরপর পাথর ছুড়বে। সেই জন্য এইরকম নাটক হচ্ছে, আলাদা তৃণমূল হয়ে গেল। আপনারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রধান হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করছেন,
আর ঋতব্রত সন্দীপন ঝা যে রেজলিউশন জমা দিচ্ছেন স্পিকারের কাছে, সেখানে তারা দাবি করছেন তাদের দলের সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলাম আমি তাই, রেজলিউশনে নাকি তাই লিখেছেন তারা। কোনোভাবে যদি এই দলটার যারা নিজেদের তৃণমূল দাবি করছেন ওই সিম্বলটা তারা নেবেন, যে সিম্বলটার সঙ্গে এই ধরনের অভিযোগ জড়িয়ে গেছে, এই ধরনের ঘটনা জড়িয়ে গেছে, সেই সিম্বলটাই তারা নেবেন। দেখুন, এই গোটা বিষয়টা এমন একটা জায়গায় গেছে না, বিধানসভার এই বিষয়টাকেও তৃণমূল কংগ্রেস অর্গানাইজড ড্রামা, প্রডিউসড ড্রামা বলতে ইচ্ছে করছে। কারণ ওই জামা পরে আর সামনে আসা যাবে না, জামা বদলানোর চেষ্টা হচ্ছে। হতেই পারে এটা, হতেই পারে এটা। এই বিপুল সামাজিক এবং নৈতিক অপরাধ যারা করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, এবং এই শাস্তি দিতে হবে বর্তমান সরকারকে। দেখুন, এই যে কলেজ যেখানে এই মেসেজ পার্লার হয়েছে বলে অভিযোগ উঠেছে, আপনি সেই কলেজের শিক্ষকদের কথা ভাবুন। কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাবিদদের জায়গা, তাদের সমাজে যে অবস্থান, তাদের যে সম্মান। আজকে একজনকেও, আপনি কলেজে পড়ান, কোন কলেজ? আমি সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক। ও স্যার, শুনলাম আপনাদের ওখানে মেসেজ পার্লার। ভাবুন তো, একজন শিক্ষাবিদের কাছে এর থেকে খারাপ আর কি হতে পারে? এর থেকে খারাপ কি হতে পারে? ওই কলেজে আমি একজন প্রফেশনাল হিসেবে, বহিরাগত শিক্ষক হিসেবে গিয়ে ওখানে পড়িয়ে এসেছি সাংবাদিকতা বিভাগে, এবং আমার অভিজ্ঞতার কথা বলি, আমি একাধিকবার গেছি ওখানে, একাধিক সময় ওখানকার সাংবাদিকতা বিভাগের ডাকে, এবং সেই সময় যিনি প্রিন্সিপাল ছিলেন ইন্দ্রনীল বাবু, তার সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। অনেকে বলছেন যে তিনি এখন রিটায়ার করে গেছেন, কিন্তু তার সময়েই নাকি এইসব মেসেজ পার্লার হয়েছে। জানি না, তিনি হয়তো প্রকাশ্যে এসব বলবেন, কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ। তার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত সুখকর। একজন শিক্ষাবিদের কাছে এর থেকে খারাপ আর কোনো সিচুয়েশন হতে পারে? আমি ক্লাসে পড়াচ্ছি, 2-3 জন কলেজ ইউনিয়নের, তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের ছেলে মেয়েরা ঢুকে এলো। মেয়েরা ছিল না বোধহয়, 3জনই একেবারে গট গট করে ভেতরে ঢুকে এলো। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো তোয়াক্কাই নেই, এবং তারা তাদের বক্তব্য বলতে শুরু করার পর আমি থামালাম। তোমরা কারা ভাই, কেন এসেছো? আমি যে থামালাম, তারা অবাক হয়ে গেল, কারণ ওই কলেজের কোনো অধ্যাপক তাদের থামায় না। আমি থামালাম এবং এটা তাদের বললাম, ভাই আমার ক্লাস হয়ে যাওয়ার পরে আসবেন, আর আপনি যে দলের ইউনিয়নের এখানে জোর দেখাচ্ছেন, সেই ইউনিয়নের যারা মাথা, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সাংবাদিক হিসেবে, কাজেই আপনি আমাদের তাদের ভয় দেখাবেন না। এটা বলার পর তারপরেও তারা তাদের বক্তব্য ওখানে সংক্ষেপে বলে তারপর বেরিয়ে গেল, কিন্তু তারা আমাকে আর কোনো কিছু বলতে আসেনি, দেখাতে আসেনি। কিন্তু এই জোরটা তো অন্য অধ্যাপকদের ছিল না, থাকার কথা না, তারা তো অধ্যাপনা করে। ফলে সিচুয়েশন কতটা খারাপ এই সম্পর্কে আমার একটা ধারণা ছিল, কিন্তু তার মানে কলেজে মেসেজ পার্লার? ওই কলেজের একজন অধ্যাপক আজকে আমার সঙ্গে যখন টেলিফোনে কথা হচ্ছে, তিনি বলছেন, আমার গাড়িতে সুরেন্দ্রনাথ কলেজ ফ্যাকাল্টি বলে একটা বোর্ড লাগানো ছিল, কারণ কলেজের সামনে পার্কিং স্পেস নেই, কোথাও গাড়ি রাখলেই ঝামেলা হয়, ওই জন্য আমাদের বাধ্য হয়ে আমরা কলেজের ফ্যাকাল্টিদের গাড়িতে এই বোর্ড লাগাই, কারণ যাতে অন্তত পুলিশ বুঝতে পারে যে এই কলেজের অধ্যাপকের গাড়ি। সেই বোর্ড খুলে ফেলে দিতে বাধ্য হয়েছে, যাতে লোকে বুঝতে না পারে আমি কোন কলেজের অধ্যাপক। আজকে একজন শিক্ষাবিদের কাছে এর থেকে খারাপ আর কি হতে পারে? দেখুন, কলেজ শিক্ষা, কলেজ শিক্ষক, এর সবের মান গত 10 বছরে হু করে নেমেছে। যারা 16-র পর থেকে কলেজে শিক্ষক হিসেবে ঢুকেছেন, তাদের প্রত্যেকের ব্যাপারে ইনকোয়ারি হওয়া উচিত। হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই তাদের যোগ্যতা প্রমাণ করে ঢুকেছেন, কিন্তু চোখ বুজে বলে দেওয়া যায় যে সেখানে বেনুজল অবাধে ঢুকেছে, অবাধে। আপনি শিক্ষাবিদ ছেড়ে দিন, মানে শিক্ষক পদের কথা ছেড়ে দিন, যে কটা পিএইচডি হয়েছে ইউনিভার্সিটিগুলোর, সেখানে ইনকোয়ারি হওয়া দরকার। কিসের ভিত্তিতে পিএইচডি হয়েছে, কারা এই পিএইচডি ডিগ্রি পেয়েছেন, কারা তাদের পিএইচডি হিসেবে তাদের যোগ্যতাকে অ্যাপ্রুভ করেছে।
আমি এরকমও খবর পেয়েছি যে পিএইচডির ইন্টারভিউ হয়েছে রবিবার, ছুটির দিন, ফোনে, অনলাইনে, যেখানে একজন এক্সটার্নাল থাকা বাধ্যতামূলক, সেখানে কোনো এক্সটার্নালের বালাই রাখা হয়নি, কিন্তু তাদেরকে সমাবর্তনে সাজিয়ে পিএইচডি ডিগ্রি দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এনকোয়ারি হওয়া উচিত। শিক্ষা জগতের দুর্নীতি এমন একটা লেভেলে গিয়েছে যে সবার চোখ কপালে উঠে যাওয়া মতো হবে। অন্য যে কোনো ডিপার্টমেন্টের দুর্নীতির থেকে শিক্ষা জগতের দুর্নীতি দেখা যাবে অন্য লেভেলের। কিন্তু তারপরেও আমি বলছি, এই সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু কলেজে বেডরুম মেনে নেওয়া যায় না। এইটার পরে আমার মনে হয় সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। দেখুন, একটা দুটো কলেজ থেকে এইসব খবর আসছে, ইমিডিয়েটলি কেন সরকার বিশেষ ব্যবস্থা নিয়ে সমস্ত কলেজে স্পেশাল এনকোয়ারি করছে না ইমিডিয়েটলি, যাতে কভার আপ না হতে পারে? কারণ একটা কভার আপ করার চেষ্টা হবেই বিভিন্ন জায়গায়। এটা তো অস্বীকার করা যায় না যে একজন শিক্ষাবিদ, তিনি যতই শিক্ষাবিদ হন, তিনি যতই সৎ এবং শিক্ষার প্রতি ডেডিকেটেড হন, কলেজে একটা কিছু হচ্ছে আপনি জানতেই পারেন, এই প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে। ওই কলেজের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের হতেই হবে। ওই কলেজের যিনি অধ্যক্ষ, ওই কলেজের যিনি গভর্নিং বডি মেম্বার, তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতেই হবে। ইমিডিয়েটলি সরকারের উচিত সমস্ত কলেজে স্পেশাল এনকোয়ারি করা। শুধুমাত্র কোথাও একটা বেডরুম পাওয়া গেল, এটাই সব থেকে বড় কথা নয়। ইনকোয়ারি মানে আমি বলছি প্রপার ইনকোয়ারি। শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, এই ধরনের সামাজিক এবং নৈতিক দুর্নীতি, নৈতিক অপরাধের কোনো চিহ্ন কোথাও আছে কিনা, এক্ষুনি ইমিডিয়েটলি সরকারের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে তাদের দেখা। গ্রেপ্তারের কথা আমি এক্ষুনি বলছি না যে সবাইকে গ্রেপ্তার করতে গেলে রাখার জায়গা পাবে না নতুন সরকার, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের উপরে ওয়াচ রাখা, যাতে তারা পালিয়ে না যেতে পারে, লুকিয়ে না পড়তে পারে। কতটা ডেসপারেট হলে বলুন তো এইসব করা যায়? কতটা ডেসপারেট হলে এটা করা যায় যে আমাকে কেউ ছুঁতে পারবে না, আমার গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি কলেজে মেসেজ পার্লার বানাবো, কলেজে ব্রথেল বানাবো, মধুচক্র চালাবো। এতটা ডেসপারেট যারা, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ইমিডিয়েটলি দরকার। অত্যন্ত অন্য যে কোনো প্রায়োরিটিকে সরিয়ে এটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। ঊনবিংশ শতকে রামমোহন জন্মেছিলেন, বিদ্যাসাগর জন্মেছিলেন, তারা বাঙালিকে সেভ করেছিলেন সেই সময়, সেই কলুষ মুক্ত করেছিলেন সমাজ থেকে। আজকের সমাজে তো রামমোহন বিদ্যাসাগর আসবেন না, কাউকে তো রুখে দাঁড়াতে হবে। দেখুন, যদি এরকম হয় যে কারোর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, অভিযোগ পাওয়া গেছে, আকচার এরকম হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, রোজ 2 জন 3 জন 4 জন, এখন আমরা ওটাকে আর গুরুত্বপূর্ণ খবর বলেই ভাবি না, প্রায়োরিটিতে নেমে গেছে ওই খবর। কিন্তু তারপরেও কি হবে? এরা থাকবেন কয়েকদিন জেলে, তারপর জামিন নিয়ে বেরিয়ে আসবেন, মূল স্রোতে মিশে যাবেন। এর আগেও তাই হয়েছে, পরেও তাই হবে। আমি ভারতবর্ষের আইনের সমালোচনা করতে বসিনি, কিন্তু এটাই হয়, এটাতেই আমরা অভ্যস্ত। আমি বলতে চাই, যদি আর্থিক দুর্নীতির ক্ষেত্রে এটা হয়ও, এই নৈতিক অপরাধগুলোর ক্ষেত্রে যেন না হয়। এর জন্য ওই মিটু আন্দোলনটা দরকার। যারা এই নিগ্রহের শিকার হয়েছেন তাদের মুখ খুলতে হবে, আর সরকারকে তার কাজ করতে হবে। মানুষ তো আইন হাতে নেবেন না, সরকারকেই আইন প্রয়োগ করতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে এদের এই ধরনের অপরাধ যারা করেছে তাদের প্রত্যেকের পাওনা গণ্ডা একেবারে হিসেব করে মিটিয়ে দেওয়া যায়।